माय डियर स्टूडेंट्स, आज के जो टॉपिक्स নিতে চলেছি সেটা হচ্ছে পোটেনশিয়াল ইন কন্ডাক্টিং সেল। আজকের টপিকসের মধ্যে বেসিক্যালি রয়েছে নিউমেরিক্যাল, যে আমরা নিউমেরিক্যালকে কিভাবে আমরা সলভ করব, সেল রিলেটেড নিউমেরিক্যালগুলোকে কিভাবে সলভ করব। যেখানে রয়েছে কি না দুটি সেল থাকবে, তো কোন সেলে কি পোটেনশিয়াল হবে সেগুলোকে নির্ণয় করব। দুটো সেলের মধ্যে কোনো একটি সেল হয়তো আর্থিং করা আছে, তার ক্ষেত্রে কি করে আমরা পোটেনশিয়াল নির্ণয় করব। আবার কি না দুটো সেলকে কোনো কানেক্টিং ওয়্যার দ্বারা কানেক্ট করা আছে, তার ক্ষেত্রে পোটেনশিয়াল নির্ণয় করব। ইভেন দুয়ের থেকে দুটো বা তিনটে সেল রয়েছে, এবার প্রত্যেকটা সেলের ইনার সারফেস এবং আউটার সারফেসে কি পরিমাণ চার্জ থাকবে, যেটা হচ্ছে আমাদের চার্জ ডিস্ট্রিবিউশন টপিক থাকবে, সেটাও আমরা আজকে দেখব। তো আজকে আমাদের সবথেকে বেস্ট ক্লাস হতে চলেছে যে মানে কন্ডাক্টিং সেল রিলেটেড যত নিউমেরিক্যাল আছে কিভাবে আমরা তার পোটেনশিয়াল নির্ণয় করতে চলেছি। তো আমি এর গত লেকচার, যেটা লেকচার নাম্বার 5, আজকের লেকচার নাম্বারটা হচ্ছে 5, তো গত লেকচার হচ্ছে লেকচার নাম্বার 4 এ আমরা একে ডিসকাস করে এসেছি যে একটা কন্ডাক্টিং সেলের ক্ষেত্রে তার রেডিয়াস যদি r হয়ে থাকে তাহলে ইনসাইডে কত পোটেনশিয়াল হবে, না ইনসাইডে পোটেনশিয়াল হবে kq/r। সারফেসে কত হবে, না সারফেসে kq/r, সারফেসে পোটেনশিয়াল kq/r। যদি বলে যে 2r ডিসটেন্সে বা স্মলার ডিসটেন্সে যদি পোটেনশিয়াল আমাকে নির্ণয় করতে পারে, সেক্ষেত্রে আমরা কি করতাম kq/r। তাহলে ইনসাইডে, সারফেসে এবং আউটসাইডে কোন একটা পয়েন্টে আমরা পোটেনশিয়াল নির্ণয় করার প্রসেসও দেখেছিলাম এবং তার গ্রাফও দেখেছিলাম। কি না পোটেনশিয়াল এবং ডিসটেন্সের রিলেটেড গ্রাফ দেখেছিলাম। কি না ইনসাইডে এই আমাদের সেল ছিল, তাহলে এই সেলের ইনসাইড পোরশন হচ্ছে এতদূর, এটা হচ্ছে সেন্টার ও, তাহলে ইনসাইডের ক্ষেত্রে দেখতাম কি না পোটেনশিয়াল হচ্ছে কি কনস্ট্যান্ট, ইনসাইড থেকে সারফেস পর্যন্ত পোটেনশিয়াল কি কনস্ট্যান্ট। তারপরে পোটেনশিয়াল কি করতে আছে, ডিসটেন্সের সাথে ডিক্রিজ করতে আছে। তো এখান থেকে আমি যদি দেখি কোন একটা সেল যার রেডিয়াস হচ্ছে r, আবার কোন একটা সেল যার রেডিয়াস হচ্ছে 2r, দুটো সেল রয়েছে, তাহলে এই সেলের সারফেসে পোটেনশিয়াল কত হবে, না সারফেসে সারফেসের পোটেনশিয়াল কত, kq/r। ক্লিয়ার? আচ্ছা, এর সারফেসে পোটেনশিয়াল কত হবে, kq/2r। আচ্ছা, ইনসাইডে এর যদি কোন একটা পয়েন্টে যদি আমি পোটেনশিয়াল বার করতে চাইতাম, তাহলে আমি কি বলতাম, না ইনসাইড কি হবে কনস্ট্যান্ট kq/2r। ক্লিয়ার? kq/2r। তো ইনসাইড যে কোনো পয়েন্টে kq/2r। এবারে আমি কি করলাম, এই ছোট সেলটাকে নিয়ে এই সেলের উপরে বসিয়ে দিলাম, এবং কনসেন্ট্রিক সেল বানালাম। কি বানালাম, কনসেন্ট্রিক সেল বললাম, কনসেন্ট্রিক সেল। ক্লিয়ার? কনসেন্ট্রিক সেল বানালাম। তাহলে কনসেন্ট্রিক সেল যদি বানাই, তাহলে আমরা কি দেখতে চলেছি, না এই হচ্ছে আমাদের বড় সেল যার রেডিয়াস হচ্ছে 2r, আরেকটা রয়েছে আমাদের তার ভিতরে ছোট সেল যার রেডিয়াস হচ্ছে কত, r। ক্লিয়ার? যার রেডিয়াস হচ্ছে r। এবারে আমাকে বললো কি, এই সেলটা আমাকে বলেছে a সেল, এই সেলটা আমাকে বলেছে b সেল। তাহলে বললো যে ফাইন্ড পোটেনশিয়াল at surface of the cell a and b। তাহলে b এটা ছিল আমাদের a সেল, এটা ছিল আমাদের b সেল, তাহলে a এবং b সেলের সারফেসে পোটেনশিয়াল কি করে বার করব। দেখো এই সেলটার জন্য এই সেলের চার্জ কত, এই সেলের চার্জ রয়েছে ধরো q, এই সেলের চার্জ আমি মনে করলাম যদি q1 হতো, তাহলে আমরা কি করতাম, q1 করতাম, নাহলে এই সেলের চার্জ কি তুমি ধরে নাও qa, এই সেলের চার্জ কি তুমি qb ধরে নাও, আরো বেটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি করব, তাহলে a পয়েন্টের যদি আমাকে a সেলের সারফেসে যদি আমাকে পোটেনশিয়াল যদি বার করতে বলে, তাহলে আমি কি করে বার করব। দেখো a সেলের জন্য এই পয়েন্টটা কি হয়ে গেছে সারফেস, আর এই পয়েন্টটা b সেলের জন্য কি হয়ে গেছে ইনসাইড। বুঝতে পেরেছি? তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল সৃষ্টি হবে a সেলের চার্জের জন্য সৃষ্টি হবে, a সেলের চার্জ কত আছে qa, b সেলের চার্জ কত আছে qb। তাহলে a সেলের জন্য এই পয়েন্টে সাব পোটেনশিয়াল একটা সৃষ্টি হবে, এবং b সেলের ইনসাইডের জন্য এই পয়েন্টে আবার পোটেনশিয়াল সৃষ্টি হবে। তাহলে দুজনের জন্য সৃষ্টি হচ্ছে। তাহলে পোটেনশিয়াল at a ডিউ টু আমরা কি লিখতে পারি, a সেল
ডিউ টু এ সেল, তাহলে এ সেলের রেসপেক্টে কি আছে, সারফেসে আছে, এ সেলের রেসপেক্টে পোটেনশিয়াল কোথায় আছে, সারফেসে, প্লাস পোটেনশিয়াল ডিউ টু বি সেল, তাহলে বি সেলের জন্য এ পয়েন্ট কোথায় আছে, ইনসাইডে রয়েছে, ডিউ টু বি কোথায় রয়েছে, না ইনসাইডে রয়েছে, তাহলে এ পয়েন্টে পোটেনশিয়াল আমি কত পাবো, না এ সেলের জন্য সারফেস, তাহলে এই সেলের রেডিয়াস কত আর, সারফেসে কত হবে কে কিউ বাই আর, প্লাস বি সেলের জন্য এই পয়েন্টটা ইনসাইডে রয়েছে, তাহলে কিউ এটা, বি সেলের জন্য এই পয়েন্টটা ইনসাইডে রয়েছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে কে কিউ বি বাই 2r, কারণ এই সেলের ইনসাইডে যে কোনো পয়েন্টে আমরা পোটেনশিয়াল কি পাবো, কনস্ট্যান্ট পাবো, তাহলে এই সেলের জন্য ইনসাইডে পোটেনশিয়াল কি হবে, সেম হতে চলেছে, ইনসাইডে এই সেলটার জন্য ইনসাইডে কি দেখবো, কনস্ট্যান্ট পাবো, সারফেসে কি পাবো, সেম পাবো, ইনসাইডে যা পাবে সারফেসে তাই হবে, আর যতই বাইরের দিকে যেতে থাকবো ততই আমরা কি দেখতে পাবো, কমতে থাকবে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবারে বি সেলের ক্ষেত্রে দেখো, তাহলে বি সেলের ক্ষেত্রে যদি আমাকে পোটেনশিয়াল বার করতে হয়, তাহলে বি সেলের ক্ষেত্রে আমি কি করব, না বি সেলের উপরে কোনো একটা পয়েন্ট নিলাম, তাহলে বি সেলের ক্ষেত্রে বি সেলের উপরে যখন আমি কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল বার করব, তাহলে এ সেলের জন্য এই পয়েন্টটা কি হয়ে গেছে, এই পি পয়েন্টটা কি হয়ে গেছে, না আউটসাইড হয়ে গেছে, তাহলে এ আউটসাইড মানে কতটা ডিসটেন্স, এ সেলের জন্য 2r ডিসটেন্সে, তাহলে এ সেলের জন্য পি পয়েন্ট এখন আউটসাইড, তাহলে ভি পোটেনশিয়াল ডিউ টু এ কি লিখবো, আউটসাইড। ক্লিয়ার? প্লাস দেখো আবার এই পি পয়েন্টটা দেখো বি সেলের জন্য কোথায় রয়েছে, সারফেসে রয়েছে, তাহলে বি সেলের জন্য তো পি পয়েন্টে পোটেনশিয়াল সৃষ্টি হবে, তাহলে পোটেনশিয়াল ডিউ টু বি সেল কোথায় সৃষ্টি হয়েছে, সারফেসে সৃষ্টি হয়েছে, সারফেসে সৃষ্টি হয়েছে, তার মানে আমি কি লিখতে পারি, না এ সেলের জন্য পোটেনশিয়াল কত, আউটসাইডে, না কে কিউ এ, তাহলে এ সেল থেকে পি পয়েন্টটা কতটা ডিসটেন্সে, 2r ডিসটেন্সে, ডিভাইডেড বাই 2r। আচ্ছা, বি সেলের জন্য সারফেসে, তাহলে বি সেলের জন্য পোটেনশিয়াল কত হবে, কে কিউ বি বাই 2r। বুঝতে পেরেছি? তাহলে যদি দুটো সেল থাকে তাহলে তাদের সারফেসে যখন আমি পোটেনশিয়াল বার করব, তাহলে একজনের সারফেস অন্যজনের ইনসাইড, আবার বাইরের সেলটার ক্ষেত্রে আমি যখন বার করব তো ইনসাইডের কি হচ্ছে, ওই পয়েন্টটা আউটসাইড হয়ে গেছে, আবার বড় সেলটার ক্ষেত্রে সারফেস হয়ে গেছে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এটা কি ছিল, দুটো সেলের ক্ষেত্রে কিভাবে আমরা তাদের সারফেসে পোটেনশিয়াল বার করব। তো এই টাইপের আরেকটা অঙ্ক দেখা যাক, এই টাইপের আরেকটা অঙ্ক দেখা যাক, এটা হলো ফার্স্ট অঙ্ক আমরা ধরেই নিলাম। আচ্ছা, সেকেন্ড অঙ্ক দেখো, সেকেন্ড অঙ্ক ক্লিয়ার হচ্ছে, তোলা আছে সেকেন্ড অঙ্ক, সেকেন্ড দেখি রাফ করি, এটা কি কোশ্চেন নাম্বার 1 করে দাও, কোশ্চেন নাম্বার 2 পরে করে দেবো, করে দেবো। আচ্ছা চলো উপরেই করে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 2, আচ্ছা মুছেই, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 আর কি করতে চলেছি, সাপোজ ধরো তিনটে সেল নিলাম, তিনটে, কোশ্চেন নাম্বার 2 তে আমি তিনটে সেল নিলাম, একটা ধরো r রেডিয়াসের, আরেকটা ধরো 2r রেডিয়াসের, আরেকটা ধরো আরেকটা সেল নিলাম, সেটা হচ্ছে সি সেল, এই সেলটা রেডিয়াস আমি মানলাম, এই সেলটা হচ্ছে ধরো 4r রেডিয়াস, 4r রেডিয়াস। তাহলে প্রথম সেলটার চার্জ ধরে নাও কিউ, সেকেন্ড সেলটা এটা হচ্ছে এ সেল, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে বি সেলের চার্জ ধরে নাও 2q, সি সেলের চার্জ ধরে নাও 4q। এবার আমাকে বলেছে কি ফাইন্ড পোটেনশিয়াল, ফাইন্ড পোটেনশিয়াল at surface of B and C, এদের উপরে আমাকে, এদের সারফেসে আমাকে B আর C সেলের সারফেসে আমাকে কি বার করতে বলেছে, পোটেনশিয়াল বার করতে বলেছে। কি করে বার করব? সলিউশন দেখো, সলিউশন কি করতে চলেছি, তাহলে B পয়েন্টে, B সেলের উপর প্রথমে আমি কার বার করতে চলেছি, B সেলের উপরে কোন একটা পয়েন্টে পোটেনশিয়াল বার করব। তাহলে বি সেলের উপর কোন একটা পয়েন্ট নিলাম, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল আমি যদি বার করতে চাই, এ সেলের জন্য আউটসাইডে, এ সেলের জন্য এই পয়েন্টটা আউটসাইডে, তাহলে এ সেলের জন্য এই পয়েন্ট একটা পোটেনশিয়াল সৃষ্টি হবে, বি সেল নিজের জন্য একটা পোটেনশিয়াল সৃষ্টি করবে, কেন বি সেলের সারফেসে অবস্থান করছে, আবার সি সেলটার জন্য এই পয়েন্টটা একটা পোটেনশিয়াল সৃষ্টি হবে, কেন না সি সেলের জন্য এই পয়েন্টটা ইনসাইড সৃষ্টি হচ্ছে, তাহলে তিনজনের জন্য পোটেনশিয়াল সৃষ্টি হচ্ছে। তাহলে পোটেনশিয়াল ডিউ টু এ সেল, তাহলে এ সেলের জন্য কি লিখবো, আউটসাইড। আচ্ছা,
বি সেলের জন্য কি লিখবো ডিউ টু বি সেল কি লিখবো সারফেস। আচ্ছা সি সেলের জন্য আমরা কি লিখবো ডিউ টু সি সেল কি লিখবো ইনসাইড। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা তাহলে এ সেলের জন্য কি হবে না এ সেলের জন্য এ সেলের চার্জ কত কিউ চার্জ, তাহলে কে কিউ বাই কতটা ডিসটেন্স আছে বি সেলটা 2r ডিসটেন্স আছে কে কিউ বাই 2r, কারণ আউটসাইডে কি হয়ে থাকে কে কিউ বাই আর। আচ্ছা প্লাস বি সেলের জন্য সারফেস বি সেলের উপরে পয়েন্টটা রয়েছে, তাহলে কে ইনটু বি সেলের চার্জ কত 2q বাই ডিসটেন্স কত সারফেস হচ্ছে 2r। সি সেলের জন্য কি হবে না সি সেলের জন্য ইনসাইডে রয়েছে কে সি সেলের চার্জ কত না 4q বাই সি সেলের জন্য ইনসাইডে রয়েছে, তাহলে সি সেলের ইনসাইডে কি হয়ে থাকে চার্জ কনস্ট্যান্ট হয়ে থাকে, সারফেসে যা হবে ইনসাইডে তাই হবে, তাহলে সি সেলের সারফেসের চার্জ কত kq বাই 4r, তাহলে ইনসাইডেও সেম হবে ইনসাইডের ডিসটেন্সই আমার জানার দরকার নেই। যদি কোনো একটা সেলের মধ্যে কোনো একটা পয়েন্ট যদি আমাকে দেওয়া থাকে নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব সারফেসের যাই চার্জ হবে ইনসাইড পয়েন্টে তাই চার্জ হবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আচ্ছা বি সেলের বার করলাম, সি সেলের ক্ষেত্রে কি হবে সি সেলের জন্য কি হবে না সি সেলের উপরে একটা পয়েন্ট নিলাম, তাহলে সি সেলের জন্য আমি কি দেখব যে এইখানে যদি কোনো একটা পয়েন্ট নিই তাহলে এই পয়েন্টটার ক্ষেত্রে কি দেব সি সেলের সারফেসে রয়েছে, তাহলে সি সেলের জন্য সারফেস, এ সেলের জন্য আউটসাইডে, বি সেলের জন্য আউটসাইডে, তাহলে এ সেল থেকে কতটা ডিসটেন্সে 4r ডিসটেন্সে, সবই কনসেন্ট্রিক সেল। বি সেলের জন্য কত ডিসটেন্সে তাও 4r ডিসটেন্সে, বি সেলের জন্য কতটা ডিসটেন্স 4r ডিসটেন্স, আর সি সেলের জন্য সারফেস তাও 4r ডিসটেন্স। তাহলে তিনটা সেলের জন্য পাবো পোটেনশিয়াল ডিউ টু ফার্স্টে এ সেলের জন্য আমরা কি পাবো আউটসাইড, বি সেলের জন্য আমরা কি পাবো ডিউ টু বি সেল তাও আমরা কি পাবো আউটসাইড। আচ্ছা সি সেলের জন্য আমরা কি পাবো না ডিউ টু কি পাবো সি সেল কি লিখবো সারফেস, তাহলে সারফেসে কি হবে তাহলে প্রথমে আগে আউটসাইডে বার করুন, তাহলে এ সেলের জন্য আউটসাইড, তাহলে কে কিউ বাই তার ডিসটেন্স, এই ডিসটেন্সটা কত 4r। আচ্ছা 4r ক্লিয়ার। আচ্ছা বি সেলের জন্য কত বি সেলের জন্য আমি কি লিখবো কে ইনটু বি সেলের চার্জ 2q, বি সেলের জন্য তাও ডিসটেন্স কত 4r, বি সেলের জন্য কত হবে 4r, আরে সবই তো কনসেন্ট্রিক 4r ডিসটেন্সে রয়েছে, বি সেলের জন্য কি হচ্ছে আউটসাইড। আচ্ছা সি সেলের জন্য কোথায় আছে সারফেসে, তাহলে সি সেলের জন্য আমি কি লিখবো কে ইনটু 4q বাই 4r। আচ্ছা এ পয়েন্টে এস পয়েন্টে যদি আমাকে বার করতে বলতো তাহলে আমরা কি করতাম, যদি এ পয়েন্টে আমাকে বার করতে বলতো তাহলে বি আর সি কে আমি বার করতে বলেছিলাম, এটা বার করতে বলেছিলাম না, এটা আমি বার করে দেখাচ্ছি। যদি এ পয়েন্টে আমাকে বার করতে বলতো তাহলে আমি কি করতাম না এ পয়েন্টের কোন একটা পোটেনশিয়াল যদি আমি মানে পোটেনশিয়াল যদি বার করতাম এ সেলের সারফেসে, তাহলে সি সেলের জন্য এই পয়েন্টটা কি হচ্ছে ইনসাইড, বি সেলের জন্য ইনসাইড, আর এ সেলের জন্য সারফেস, তাহলে পোটেনশিয়াল ডিউ টু এ সেল তাহলে কি লিখবো সারফেস, পোটেনশিয়াল ডিউ টু বি সেল কি লিখবো ইনসাইড। আচ্ছা পোটেনশিয়াল ডিউ টু সি সেল কি লিখবো তাও ইনসাইড। আচ্ছা এবারে দেখো তাহলে এ সেলের জন্য কোথায় রয়েছে সারফেসে, তাহলে কে কিউ বাই আর প্লাস বি সেলের জন্য কোথায় রয়েছে ইনসাইডে, তাহলে বি সেলের সারফেসে কত হয়ে থাকে কে কিউ কে 2q বাই 2r, তাহলে ইনসাইডেও সেম হবে, ইনসাইডে চার্জ ইনসাইডে পোটেনশিয়াল কি থাকে কনস্ট্যান্ট থাকে। সি সেলের জন্য কি হবে ইনসাইডে রয়েছে, তাহলে ইনসাইডে পোটেনশিয়াল সারফেসে যা হবে সি সেলের ক্ষেত্রে তাহলে ইনসাইডেও কি হবে তাই হবে, খতম। তাহলে যে কোনো পয়েন্টে আমরা পোটেনশিয়াল কি করতে পারি নির্ণয় করতে পারি। ওকে তাহলে একাধিক কনসেন্ট্রিক সেল দেওয়া থাকবে, ওই সেলের প্রত্যেকটা ওই সেলের সারফেসে আমাদের পোটেনশিয়াল কিভাবে নির্ণয় করতে হবে তার রিলেটেড নিয়ম, আর এখানটা সংখ্যা দেওয়া থাকবে, আমরা জাস্ট খালি কিউ আর নিয়মে নিয়ে নিয়েছি, আমাকে রেডিয়াস কোশ্চেনে রেডিয়াস দেওয়া থাকবে, রেডিয়াসের ভ্যালু দেওয়া থাকবে, চার্জের ভ্যালু দেওয়া থাকবে, তবেই তো তোমরা তার একটা নির্দিষ্ট মান বের করবে, আমরা তো জাস্ট খালি কনসেপ্ট নেওয়ার জন্যই করলাম। তাহলে কোনো একটা যদি সি সেলের জন্য যদি আমাকে চার্জ মানে পোটেনশিয়াল বার করতে হয়, তাহলে এর রেসপেক্টে আউটসাইড, বি এর রেসপেক্টে আউটসাইড, আউটসাইডে কি হয়ে থাকে পোটেনশিয়াল ভ্যারি করে থাকে। আচ্ছা আর সি সেলের ক্ষেত্রে কি লিখবো সারফেসে, বি তে যদি আমাকে বার করতে বলতে হয় তাহলে এর জন্য আউটসাইড, বি এর জন্য হচ্ছে কি সারফেস, সি এর জন্য ইনসাইড। তাহলে একটা পয়েন্টে যদি আমাকে পোটেনশিয়াল যদি বার করতে হয় তাহলে তার পাশাপাশি যতগুলো কন্ডাক্টর থাকবে সবার জন্যই পোটেনশিয়াল সৃষ্টি হবে, তাহলে ওই পয়েন্টে সবার জন্যই পোটেনশিয়াল সৃষ্টি হয়, সবার জন্য প্রত্যেকের চার্জ রয়েছে, তার প্রত্যেকের চার্জের জন্য প্রত্যেকের জন্যই পোটেনশিয়াল সৃষ্টি হবে। ক্লিয়ার হয়েছে? তো এরপরে আমরা দেখব কি আর্থিং রিলেটেড নিউমেরিক্যাল। তো তোলা হয়েছে, তুলে নাও পাঠ করে দিলে আমরা আর্থিং রিলেটেড নিউমেরিক্যালে যাব। খারাপ করব? এরপর আমরা দেখতে চলেছি আর্থিং রিলেটেড নিউমেরিক্যাল।
আচ্ছা, আর্থিং রিলেটেড, আর্থের বিষয়ে কিছু আমরা জানবো। আমাদের ফিজিক্সে একটা অ্যাজাম্পশন রয়েছে কি না, ফিজিক্সে আমি আগে লিখে দিই, নোট করতে পারো। ফিজিক্সে একটা অ্যাজাম্পশন কি রয়েছে, অ্যাজাম্পশন রয়েছে কি না, আর্থের পোটেনশিয়াল কত মানা হয়, আর্থের পোটেনশিয়াল লিখো ভি ফর আর্থ, আর্থের পোটেনশিয়াল কত মানা হয় না 0 ভোল্ট, আর্থের পোটেনশিয়াল কত হয়ে থাকে 0 ভোল্ট। ক্লিয়ার হয়েছে? এবার এবার কোন একটা ধরো লিনিয়ার চার্জ, একটা ওয়্যার, তাহলে এই ওয়্যারকে যদি আমি আর্থ করে দিই, তাহলে এই কন্ডাক্টিং ওয়্যারটার পোটেনশিয়াল কত হয়ে থাকবে 0 ভোল্ট। তাহলে আর্থের পোটেনশিয়াল তো 0, ক্লিয়ার করতে পেরেছি? তো কোন একটা কন্ডাক্টিং কে যদি আমি আর্থিং করে দিই, তার পোটেনশিয়াল কত হয়ে যাবে 0। আচ্ছা, কোন একটা ধরো একটা 3D সারফেস, একটা সেল নিয়ে নিলাম, তো এই সেলকে যদি আমি আর্থিং করে দিই, তাহলে এই সেলের পোটেনশিয়াল কত হয়ে যাবে 0। যদি এই সেলটার পাশাপাশি অন্য কোনো কন্ডাক্টিং সেল বা কোনো লিনিয়ার চার্জ যেন না থাকে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কথা আমরা কি লিখলাম, যে কোনো কন্ডাক্টিং কন্ডাক্টর লিখে দাও, আরো ভালো হবে, আর বেশি কিছু লিখতে হবে না। কন্ডাক্টরকে আর্থ করলে তার চার্জ কিউ ইকুয়াল টু 0 হবে যখন ওই কন্ডাক্টরের আশেপাশে, লিখে রাখো, আশেপাশে অন্য কোনো কন্ডাক্টর না থাকে, তবেই 0 হবে। যদি কন্ডাক্টর থাকে তাহলে কিউ নট ইকুয়াল টু 0, তাহলে কখনোই চার্জ এর আমি 0 বলতে পারবো না। পোটেনশিয়াল কিন্তু আমরা 0 বলবো, তাহলে ওই কন্ডাক্টরে 0 বলতে পারবো না, বাট পোটেনশিয়াল ডেফিনেটলি 0 হবে, পোটেনশিয়াল মাস্ট 0 হবে, পোটেনশিয়াল তার মাস্ট 0 হবেই হবে। যদি এর পাশাপাশি যদি কোনো কন্ডাক্টর যদি না থাকে, তবেই যে চার্জ 0 হবে, না হলে এর পোটেনশিয়াল 100% 0 হতেই হবে। ক্লিয়ার করতে পেরেছি? কারণ অন্যান্য যদি কন্ডাক্টর যদি এর পাশে থাকে, তাহলে এর উপরে একটা পোটেনশিয়াল সে সৃষ্টি করে রাখবে, তাহলে এর মধ্যে কিছু পরিমাণ চার্জ গ্রো করে থাকবে। কি বললাম বোঝা গেছে? দেখা যাচ্ছে তো? ক্লিয়ার? তাহলে অন্য কোনো কন্ডাক্টর যদি থাকে, তাহলে এর উপরে কিছু পরিমাণ পোটেনশিয়াল অলরেডি সে সৃষ্টি করবে, তাহলে সৃষ্টি করলে এর মধ্যে কিছু পরিমাণ চার্জ থেকে যাবে, তাহলে তখনই এর চার্জ 0 হবে যখন এর পাশাপাশি কোনো কন্ডাক্টর থাকবে না। যদি এর পাশাপাশি কোনো কন্ডাক্টর থাকতো, তো আমি পোটেনশিয়াল তো 0 বলতে পারতাম, কিন্তু কিউ নট ইকুয়াল টু 0 বলতাম, কারণ পাশাপাশি কন্ডাক্টর রয়েছে, সেই কারণে আমরা কি বলতে পারবো না, এর চার্জ আমরা 0 বলতে পারবো না, কারণ এই কন্ডাক্টরটা এর উপর একটা পোটেনশিয়াল সৃষ্টি করে রেখেছে। তাহলে আর্থিং এর এইটুকুই হচ্ছে কনসেপ্ট। এবার আমরা নিউমেরিক্যাল দেখব, ক্লিয়ার হচ্ছে? রাফ করি নিউমেরিক্যাল। আচ্ছা, তো ফার্স্ট নিউমেরিক্যাল দেখো, তো কোশ্চেন নাম্বার 1, আর্থিং রিলেটেড। এটা কি রিলেটেড? আর্থিং রিলেটেড নিউমেরিক্যাল। আচ্ছা, তো ফার্স্টে আমি কি দেখতে চলেছি, সাপোজ আমার কাছে একটা সেল রয়েছে, আর রেডিয়াসের একটা সেল রয়েছে, আরেকটা 2r রেডিয়াসের সেল রয়েছে, আর রেডিয়াসের সেলটাকে ধরো আর্থিং করা আছে, আর্থিং করা আছে, আর 2r রেডিয়াসের সেলের চার্জ রয়েছে কত? 2 কিউ। 2r রেডিয়াসের সেলের চার্জ রয়েছে 2 কিউ। তাহলে এটা হচ্ছে এ সেল, এটা হচ্ছে বি সেল। তো আমাকে বলতে হবে কি, যে আমাকে বলেছে কি, যে নাম্বার 1, ভি পোটেনশিয়াল অ্যাট সারফেস অফ দ্যাট এ সেল। তাহলে এ সেলের পোটেনশিয়াল কি হবে? 0, চার্জ ইকুয়াল টু 0, তাহলে ওই সেলের চার্জ কি হবে? ইকুয়াল টু 0। সেকেন্ড, পোটেনশিয়াল অ্যাট এ, আমাকে এ সেলের কি বলেছে? পোটেনশিয়াল এবং চার্জ ফাইন্ড আউট করতে বলেছে। এখানে আমাদের অপশন দেওয়া আছে, কোনটা ঠিক হবে আমাকে বলতে হবে। এ সেলের পোটেনশিয়াল 0,
চার্জ নট ইকুয়াল টু 0 বলেছে। তার 3 নম্বর বলেছে এ সেলের পোটেনশিয়াল নট ইকুয়াল টু 0 আর চার্জ নট ইকুয়াল টু 0। 4 নম্বর বলেছে এ সেলের পোটেনশিয়াল নট ইকুয়াল টু 0, চার্জ ইকুয়াল টু 0 বলেছে। তো কোনটা হবে বলো, কোনটা হবে? তো আমরা ফট করে অ্যান্সার মারবো কি, যেহেতু এখানে দুটো কন্ডাক্টিং সেল রয়েছে, তাহলে একজনের জন্য আরেকজনের উপরে পোটেনশিয়াল গ্রো করেছে, যার জন্য এর উপরে একটা চার্জ অলরেডি সৃষ্টি হয়ে আছে এ সেলের উপরে। তাহলে আমি এ সেলের উপরে কখনোই চার্জ আমি 0 বলতে পারবো না। তাহলে ফার্স্ট আমাদের কি হয়ে গেল, এ সেলের উপরে চার্জ আমি 0 বলতে পারবো না। উপরন্তু এ সেলকে কি করা আছে, আর্থিং করা আছে। তাহলে আর্থিং করার ফলে এ সেলের পোটেনশিয়াল কি হবে, ডেফিনেটলি 0 হবে। তাহলে পোটেনশিয়াল আর চার্জের মধ্যে কোনটা ম্যাচ করেছে দেখো, VA is equal to 0, QA not equal to 0। তাহলে অপশন নাম্বার বি ইজ কারেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম, যে কোনো একটা সেলের আশেপাশে যদি কোনো কন্ডাক্টর থাকে, তাহলে তার জন্য এর উপরে একটা কি সৃষ্টি হবে, পোটেনশিয়াল সৃষ্টি হবে, যার দরুন তার মধ্যে একটা চার্জের সৃষ্টি হবে, তার মধ্যে একটা চার্জ সৃষ্টি হবে। তাহলে যদি এই সেলটা যদি না থাকতো, তাহলেই আমরা বলতে পারতাম কি না, এর চার্জ 0, পোটেনশিয়াল 0, তো চার্জ 0। না হলে কিন্তু চার্জ থাকবেই থাকবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এরপর আমরা দেখব সেকেন্ড কোশ্চেন, আর্থিং রিলেটেড সেকেন্ড কোশ্চেন। বলা হয়েছে এটা আর্থিং রিলেটেড সেকেন্ড কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 পাশেই করি। কোশ্চেন নাম্বার 2, সাপোজ ধরো একটা চার্জ দিয়েছে কত, একটা সেল দিয়েছে r রেডিয়াসের সেল, আরেকটা সেল দিয়েছে 2r রেডিয়াসের সেল, আরেকটা সেল দিয়েছে ধরো 4r রেডিয়াসের সেল দিয়েছে। আচ্ছা, প্রত্যেকের চার্জ বলে দিয়েছে কত, এর চার্জ বলেছে q, এর চার্জ বলেছে 2q, এর চার্জ বলেছে 4q। এবারে এটা হচ্ছে আমাদের a সেল, b সেল, এটা c সেল। আচ্ছা, b সেলটাকে আমাকে কি করেছে না, b সেলটাকে আমাকে আর্থিং করে দিয়েছে। তো এবারে আমাকে বলেছে কি, না b সেলের উপরে পোটেনশিয়াল নির্ণয় করো। b সেলের উপর b সেলের পোটেনশিয়াল আমাকে নির্ণয় করো। আমি এখানে বি সেলের পোটেনশিয়াল বলছি, বি সেলের চার্জ নির্ণয় করা। এখানে চার্জটা আমার দেওয়াটা ভুল হয়েছে, আমাকে তো চার্জ বার করতে বলেছে, তাই না? তো বি সেলের উপর চার্জ নির্ণয় করা, বি সেলের উপর চার্জ। তারা নিজেরা একবার ট্রাই করে না, তারপরে এখানে আর 3টে সেল দিয়েছে, একটা সেলকে কি করেছে, আর্থিং করে দিয়েছে। তাহলে বি সেলের চার্জ আমাকে বার করতে বলেছে। তাহলে কি করে বার করব, তাহলে এই সলিউশনে দেখো আমরা কি লিখতে চলেছি, যেহেতু এটা আর্থিং করা আছে, তাহলে ডেফিনেটলি বি সেলের পোটেনশিয়াল কত, 0। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, আমরা নিউমেরিক্যাল ওয়াইজ যদি হাঁটতাম, তাহলে বি সেলের ক্ষেত্রে বি সেলের পোটেনশিয়াল আমরা কিভাবে বার করতাম না, এ সেলের জন্য সৃষ্টি হতো, বি সেলের সারফেসের জন্য সৃষ্টি হতো, এবং সি সেলের ইনসাইডের জন্য সৃষ্টি হতো। আমরা আর্থিংটাকে বন্ধ রাখো, তাহলে বি সেলের যদি পোটেনশিয়াল বার করতাম, এ সেলের জন্য আউটসাইড, বি সেলের জন্য সারফেস, সি সেলের জন্য বি পয়েন্টে, বি সেলের উপর অবস্থিত কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল কি হতো, সি সেলের জন্য ইনসাইড হয়ে যেত। তাহলে পোটেনশিয়াল ডিউ টু আমরা কি লিখবো, ডিউ টু এ সেল কি লিখবো, আউটসাইড। তিনজনের জন্যই তো এখানে পোটেনশিয়াল সৃষ্টি হবে না, বি সেলের উপর কোনো একটা পয়েন্টে। পোটেনশিয়াল ডিউ টু বি সেল কি লিখবো, অ্যাট সারফেস। আচ্ছা, সি সেলের জন্য আমরা কি লিখবো, ডিউ টু সি সেল কি লিখবো, ইনসাইড। আচ্ছা, তো ডিউ টু এ সেলের জন্য কি হবে না, আউটসাইড যেহেতু, তাহলে কে কিউ বাই কত, 2r, কে কিউ বাই 2r প্লাস বি সেলের জন্য কত হবে, আমি মানলাম যে বি সেলের চার্জ হচ্ছে কত, ছোট q। আমি মানলাম যদি চার্জ যদি নাই থাকে, যদি চার্জ না থাকে, তাহলে অটোমেটিক্যালি রেজাল্ট কি আসবে, আমাদের q এর ভ্যালু কত আসবে, 0। আমি প্রথমত মেনে নিলাম যে ছোট q চার্জ আছে। যদি না থাকে, তাহলে অটোমেটিক্যালি চার্জ কত চলে আসবে, 0 চলে আসবে। কারণ তো এই কিউবিটা বার করতে বলেছে, তাই না, যে বি সেলের উপরে চার্জ কত আছে। তো আমি ইনিশিয়ালি মানলাম যে ছোট q চার্জ আছে। যদি চার্জ না থাকে, আর্থিং করার ফলে যদি চার্জ 0 হয়ে গিয়ে থাকে, তাহলে 0 আসবে রেজাল্ট, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তাহলে বি সেলের জন্য চার্জ কত হবে, তাহলে কে ইনটু ছোট কিউ বাই 2r, কারণ বি সেলের জন্য কোথায় আছে, সারফেসে আছে, সবই কনসেন্ট্রিক সেল, বারবার আগে থেকে আমি প্রথম থেকে বলেছি, প্লাস কে ইনটু, আচ্ছা সি সেলের জন্য কত হবে, 4q বাই কত, ডিসটেন্স কত, 4r। সি সেলের জন্য বি পয়েন্টটা কি রয়েছে, ইনসাইডে রয়েছে, তাহলে ইনসাইডে কি হয়ে থাকে, পোটেনশিয়াল কনস্ট্যান্ট হয়ে থাকে। তাহলে আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, আর্থ রিলেটেড কোশ্চেনে আমরা যেখানে আর্থ করা থাকবে সেখানে পোটেনশিয়াল কি মানবো, 0। তাহলে 0 যখন, এটা আমাদের ফিজিক্সের অ্যাসাম্পশন যেহেতু, তাহলে ওই সেলের
প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কি হবে 0। তাহলে বি পয়েন্টের পোটেনশিয়াল কি হবে 0। তাহলে 0 আমি ওখান থেকে কপি করে বসিয়ে দিয়েছি। আচ্ছা কে বাই 2r কমন নিতে পারি এবং এর পাশে ভাগ দিয়ে দিতে পারি, তো আউট। তাহলে 0 ইকুয়াল টু আমি কি লিখতে পারি কিউ প্লাস ছোট কিউ প্লাস প্লাস এর ক্ষেত্রে আমরা কি লিখবো 2r নিয়েছিলাম, আমরা কে বাই 2r নিয়েছিলাম। তাহলে উপরে থাকছে 4q বাই 2। তাহলে একটা 2 একটা 2 কাটবে, তো থাকবে কত 0 q প্লাস q প্লাস এখানে থাকছে কত 2q। তাহলে ছোট q ইকুয়াল টু কত, ছোট q ইকুয়াল টু এটা যদি এর পাশে যায় -3q। দেখো তাহলে আর্ক করার ফলেও এখানটায় চার্জ কত রয়েছে -3q। দেখো আর্ক করার ফলেও এখানটায় চার্জ কত রয়েছে -3q। আরে যতগুলো সেল থাকবে এর যদি একা থাকতো চার্জ 0 হতো, যেহেতু আলাদা কন্ডাক্টর রয়েছে সেহেতু এদের জন্য এখানে চার্জ সৃষ্টি হয়ে আছে। ক্লিয়ার, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তো এরকম তোমরা ভেরিয়াস টাইপের আরো নিউমেরিক্যাল ঘরে করতেই পারো। তোমরা এটা ওটা রেডিয়াস চেঞ্জ করে নেবে, চার্জ চেঞ্জ করে নেবে, করবে একা একা। সি সেলকে তুমি আর্থিং করে দিতে পারো বা এই সেলকে তুমি আর্থিং, আমি একটা হোমওয়ার্কে দিয়ে দিলাম, না এটা তোমরা হোমওয়ার্কে করবে, আমার কমেন্ট বক্সে জানাবে। তাহলে একটা রেডিয়াস আমি আর দিলাম, আরেকটা রেডিয়াস আমি 2r দিলাম, আরেকটা রেডিয়াস আমি ধরো 4r দিলাম। তো আমি এবারে কি করলাম, সি সেলটাকে আর্থিং করে দিলাম। তো আমাকে বার করতে বললো এর চার্জ হচ্ছে কিউ, এর চার্জ হচ্ছে 2q, তাহলে সি সেলের চার্জ কত হবে আমাকে বার করতে বললো। তাহলে এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। ক্লিয়ার হয়েছে? এটা হোমওয়ার্কে দিলাম। তো এরপরে আমরা দিয়ে করতে চলেছি কি না ওয়্যার কানেকশন। তো নেক্সট আমাদের টপিক চলছে কি ওয়্যার কানেকশন। আমরা তার দ্বারা দুটো সেলকে কি করব, কানেক্ট করব। তার দ্বারা দুটো সেলকে কানেক্ট করব। তো আর্থিং কে শেষ করেছি, দুটো সেলের জন্য পোটেনশিয়াল প্রথমে আগে দেখে নিয়েছি, তারপর আর্থিং এর দেখলাম। এরপর আমরা দেখব কি ওয়্যার কানেকশন দেখব। নেক্সট টপিক ওয়্যার কানেকশন। ওয়্যার কানেকশন, ওয়্যার কানেকশন হয়েছে ওয়্যার কানেকশন। তো সাপোজ ধরো, তো ফার্স্ট আমি কোশ্চেন নিয়েই স্টার্ট করি, বোঝার চেষ্টা করব। ধরো এই একটা সেল যার রেডিয়াস হচ্ছে r। ক্লিয়ার? আচ্ছা এই একটা সেল যার রেডিয়াস হচ্ছে 2r, দুটো সেল। আচ্ছা এই দুটো সেলকে প্রথমে ওয়্যার দিয়ে কানেকশন করা নেই, প্রথমে ওপেন করা আছে। এই সেলের চার্জ হচ্ছে 2q, এই সেলের চার্জ হচ্ছে 7q। ক্লিয়ার? এই সেলের চার্জ হচ্ছে 2q, এই সেলের চার্জ হচ্ছে 7q। এরা সবাই হচ্ছে কি কনসেন্ট্রিক সেল। ক্লিয়ার? এবারে আমাকে কি বললো না ওয়্যার কানেক্ট করতে বললো। এই সুইচটাকে, সুইচ কি করতে বললো, সুইচ কি করতে বললো অন। সুইচ কি করলাম, অন করলাম। তাহলে সুইচ অন করতে, সুইচ অন করার পর যে এ সেল এবং বি সেলের চার্জ কত হবে বার। এ সেল তাহলে কি বার করতে বলেছে না কিউ এ ইকুয়াল টু হোয়াট এবং কিউ বি ইকুয়াল টু হোয়াট। বড় ভাই বোঝা গেছে? তাহলে সুইচ যখনই আমি অন করব তাহলে আমি কি দেখব না, কি দেখব না এ সেল এবং বি সেলের চার্জ কত। যেহেতু এগুলো পজিটিভ চার্জ সেহেতু এর সলিউশন করতে চলেছি, যেহেতু এগুলো পজিটিভ চার্জ সেহেতু এদের ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে না ইলেকট্রিক ফিল্ড অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট। আমরা সেন্টার থেকেই নিলাম যে অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট। তো আমি একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম কি, তোমরা যদি নোট করে রাখতে চাও নোট করো, আগেও আমরা করিয়েছি যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে কি হয়ে থাকে, পোটেনশিয়াল ডিক্রিজ করে, পোটেনশিয়াল কি করে ডিক্রিজ করে। এতটুকু তো আমরা পড়েছি। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে পোটেনশিয়াল কি হয়ে থাকে, ডিক্রিজ হয়ে থাকে। এতটুকু আমরা পড়েছি। আরে এইটুকু তোমরা মাথার মধ্যে আমি তোমাদেরকে আগে বসালাম, আগে বোঝার চেষ্টা করো। আমাকে বলেছে কি যে সুইচ অন করার পর এ সেল এবং বি সেলের মধ্যে, এ সেল এবং বি সেলের মধ্যে চার্জ কত হবে। তো আমি এখন সুইচ অন করেছি, ঠিক আছে, মাস্ট সুইচ অন করলাম। তো সুইচ অন করতে আমি কি দেখব, সুইচ অন করতে আমার মনের মধ্যে একটা কোশ্চেন গ্রো করলো। কি কোশ্চেন? ফার্স্ট কোশ্চেন গ্রো করলো চার্জ ফ্লো। যদি চার্জ ফ্লো করে, চার্জ ফ্লো কোন দিকে করবে, কোন দিকে করবে। 2 নম্বর কোন দিকে করবে, 2 নম্বর কতক্ষণ করবে,
2 নম্বর কি হবে না কতক্ষণ করবে, বোঝা গেছে। 3 নম্বর না এর মধ্যেই এসেছে, তাহলে এই দুটো কোশ্চেন আমাদের মধ্যে কি করেছে গ্রো করেছে, যে চার্জ ফ্লো কোন দিকে করবে, চার্জ ফ্লো কোন দিকে করবে। তো আমি প্রথমেই বলেছি কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে পটেনশিয়াল কি হয়ে থাকে ডিক্রিজ করতে থাকে। তাহলে এই সেলটা এই সেন্টার থেকে এই সেলের ডিসটেন্স কত r, এই সেলের ডিসটেন্স কত 2r, তাহলে ডিসটেন্স যতই বাড়তে থাকবে পটেনশিয়াল ততই কি হবে কমতে থাকবে। তাহলে এই দুটো পয়েন্টের ক্ষেত্রে যদি আমি চেক করি তাহলে VA আর VB এর মধ্যে, তাহলে VA এর পটেনশিয়াল ডেফিনেটলি VB থেকে বড়, তাহলে পটেনশিয়াল ডেফিনেটলি কি হচ্ছে VA এর পটেনশিয়াল VB থেকে বড়, ক্লিয়ার হচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে পটেনশিয়াল কি হতে থাকে ডিক্রিজ করতে থাকে, আমরা আগেও দেখেছি, আচ্ছা পড়েছি। আচ্ছা নেক্সট, এখানে যেহেতু পজিটিভ চার্জ রয়েছে, তাহলে যেহেতু পজিটিভ চার্জ, যেহেতু আমাদের চার্জটা কেমন পজিটিভ, তাহলে পজিটিভ চার্জ কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে না হায়ার পটেনশিয়াল থেকে কোন দিকে না লোয়ার পটেনশিয়াল, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল, ওকে। আর নেগেটিভ চার্জ কোন দিকে ফ্লো করে, আর নেগেটিভ চার্জ লোয়ার পটেনশিয়াল থেকে কোন দিকে না হায়ার পটেনশিয়ালের দিকে ফ্লো করে। এতটুকু তো আমরা জানি। তাহলে পজিটিভ চার্জ যদি হয় তাহলে হায়ার থেকে লোয়ার, এবং নেগেটিভ চার্জ যদি হয় লোয়ার থেকে হায়ার। এখানে আমাদের কি ধরনের চার্জ পজিটিভ চার্জ, তাহলে ডেফিনেটলি হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে ফ্লো করবে। তাহলে ভি এর পটেনশিয়াল কি ম্যাক্সিমাম বলবো না, বেশি, বি এর তুলনায় বি এর কম। তাহলে চার্জ কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে, এ থেকে বি এর দিকে। তাহলে আমি মনে করলাম এ সেল থেকে চার্জ ফ্লো করেছে কিউ পরিমাণ চার্জ ফ্লো করেছে, এ সেল থেকে কিউ পরিমাণ স্মল কিউ পরিমাণ চার্জ ফ্লো করেছে। তাহলে এটা হচ্ছে আমাদের হায়ার পটেনশিয়াল, এটা হচ্ছে আমাদের লোয়ার পটেনশিয়াল, হায়ার থেকে লোয়ারের দিকে। তাহলে আমি এখানে যদি কিউ পরিমাণ চার্জ কমে, তাহলে এই সেলে কিউ পরিমাণ চার্জ কি হবে গ্রো করবে, ক্লিয়ার হচ্ছে এতটুকু নয়। এরপর আমাকে বলছে কতক্ষণ এই চার্জ ফ্লো করবে, কতক্ষণ এই চার্জটা ফ্লো করবে না কতক্ষণ করবে না যতক্ষণ পর্যন্ত দুজনের পটেনশিয়াল সেম না হচ্ছে। আরে জলের মতো, জলের সমুদ্রশীলতা যতক্ষণ পর্যন্ত লেভেল সেম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জল কি করতে থাকে ফ্লো করতে থাকে। তাহলে এক্ষেত্রে তেমন করে যতক্ষণ না পর্যন্ত পটেনশিয়াল সেম না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত চার্জ ফ্লোই করতে থাকে। তাহলে ততক্ষণ করতে থাকবে VA এবং VB এর পটেনশিয়াল যতক্ষণ না পর্যন্ত সেম না হচ্ছে। অঙ্ক এবারে শেষ, খতম হয়ে গেছে অঙ্ক। তাহলে এ পয়েন্টের পটেনশিয়াল আমরা বার করব, বি পয়েন্টের পটেনশিয়াল বার করব, দুজনকে ইকুয়াল করে দেব। চলো তাহলে এ পয়েন্টের পটেনশিয়াল কি হবে, আমরা প্রথম কোশ্চেন আমরা দেখিয়েছি এ পয়েন্টে পটেনশিয়াল যদি আমাকে বার করতে হয়, এই পয়েন্টে যদি পটেনশিয়াল বার করতে হয় তাহলে এর সারফেসের জন্য এবং বি সেলের ইনসাইডের জন্য। আচ্ছা তাহলে এর সারফেসের জন্য আমি কি লিখব না এর, তাহলে এ সেলের চার্জ কত 2q স্মল q, বি সেলের চার্জ কত 7q স্মল q। আচ্ছা তাহলে এই পয়েন্টে যদি আমাকে পটেনশিয়াল বার করতে হয় এ সেলের জন্য সারফেস, বি সেলের জন্য ইনসাইড, তাহলে একবারে লিখছি তাহলে k * 2q - স্মল q এ সেলের জন্য এট সারফেস, তাহলে সারফেসে কত হচ্ছে বাই r, বি সেলের জন্য ইনসাইড প্লাস k * 7q প্লাস q ডিভাইডেড বাই কত 2r, কারণ এ সেলের জন্য ইনসাইড, তাহলে ইনসাইডে পটেনশিয়াল কি হয় কনস্ট্যান্ট হয়ে থাকে বি সেলের জন্য। আচ্ছা বি সেলের যদি আমি বার করতে পারি, বি সেলের পরে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল কত হবে না এই পয়েন্টে যদি পটেনশিয়াল আমাকে যদি বার করতে হয় তাহলে k ইনটু এ সেলের জন্য আউটসাইড 2q - q ডিভাইডেড বাই 2r। আচ্ছা প্লাস বি সেলের জন্য এট সারফেস, তাহলে বি সেলের জন্য কি বার করব না k * 7q + q ডিভাইডেড বাই 2r, বলে পেরেছি। তাহলে দুটো পয়েন্টের পটেনশিয়াল তো আমাদের সেম, কিন্তু আমরা বার করলাম নিউমেরিক্যালি, তাহলে k ক্যান্সেল। আচ্ছা আর ও ক্যান্সেল। আচ্ছা এবার একটা দেখো, আমরা ইজি করার জন্য বোথ সাইডে 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে এর দ্বারাও 2 গুণ করলাম, এখানেও 2 গুণ করলাম, এখানেও 2 গুণ করলাম, এখানেও 2 গুণ করলাম, তাহলে 2 ক্যান্সেল, প্রত্যেক 2 একে অপরকে ক্যান্সেল করলো। তাহলে এর ক্ষেত্রে আমরা কত পেতে চলেছি, কোথায় করি এই সাইডে করি, তাহলে তার ক্ষেত্রে কত পাবো না তার ক্ষেত্রে পেতে চলেছি 4q - 2q ইকুয়াল টু না প্লাস এর ক্ষেত্রে কত পাবো 7q + স্মল q, 7q + স্মল q ইকুয়াল টু, এর ক্ষেত্রে আমরা কত পাচ্ছি 2q - q, 2q - q, এর ক্ষেত্রে কত পাচ্ছি 7q + q, তাহলে 7q + q। আচ্ছা এবারে দেখো
আচ্ছা 7q ক্যান্সেল, 7q ক্যান্সেল, প্লাস কিউ ক্যান্সেল, ক্লিয়ার হয়েছে, প্লাস কিউ ক্যান্সেল, বোথ সাইডে ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এবারে এ পাশে পড়ে থাকছে কত 4q মাইনাস 2q, ও পাশে পড়ে থাকছে কত 2q মাইনাস q। আচ্ছা মাইনাস 2q কে যদি ও পাশে নিয়ে যাই তাহলে প্লাস 2q মাইনাস q হয়ে যাচ্ছে, এই ক্যাপিটাল কিউটাকে এ পাশে নিয়ে আসছি তো 2q হয়ে গেছে। তাহলে q কত 2q। দেখো তাহলে এ সেল থেকে কি পরিমাণ চার্জ যাবে না 2q পরিমাণ। হায় হায় হায়, তাহলে এ সেলের চার্জ কত 2q, তাহলে সম্পূর্ণ চার্জ বি সেলে চলে যাবে, সম্পূর্ণ চার্জ কি হবে বি সেলে চলে যাবে। এখন আমি একটা ওয়্যার দ্বারা কানেক্ট করেছি, এখন এই কন্ডাক্টরটা একটাই সেলে কনভার্ট হয়ে গেছে। এই কন্ডাক্টরের চার্জ কোথায় থাকে? সারফেসে থাকে, ইনসাইডে চার্জ থাকে না। তো সমস্ত চার্জ কোথায় পৌঁছাবে? সারফেসে পৌঁছাবে। আগেও আমরা বলেছি, আজকে আমরা নিউমেরিক্যাল ওয়াইজ আমরা দেখতে পেলাম, হ্যাঁ স্যাটিসফাই হয়ে গেছি আমরা, যে একটা সেলের ক্ষেত্রে চার্জ কোথায় থাকে না সারফেসে থাকে। একটা সেলের ক্ষেত্রে চার্জ অলওয়েজ সারফেস। ওকে, বোঝা গেছে? আমরা কি ইউজ করতাম? এরিয়া ডেনসিটি ইউজ করতাম, ওখানে এরিয়া ডেনসিটি চার্জ পার ইউনিট এরিয়া ইউজ করতাম। তো দেখো সমস্ত চার্জ কি হয়েছে বি সেলে পৌঁছে গেছে, সমস্ত চার্জ পৌঁছে গেছে। ক্লিয়ার হয়েছে? তোলা হয়েছে? তাড়াতাড়ি তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। তাহলে এর রিলেটেড আমরা যে কোনো অঙ্ক আমরা করতেই পারি। তো দুটো সেলের চার্জ ডিফারেন্ট করে দিতে পারে, বা চার্জ যা করবে রেডিয়াস দিয়ে দেবে, যেটা খুশি আমাদের বলবে যে কি পরিমাণ চার্জ হবে। তো আমি এখানে যদি আমি অ্যানসার বার করতে, তাহলে কিউ এ সেলে চার্জ কত হবে 0, বি সেলে চার্জ কত হবে না 7q প্লাস 2q, देयरफॉर 9q পরিমাণ চার্জ হবে। তো দুটো সেলের জন্য আমি চার্জ বার করতে পারি। তাহলে চার্জ অলওয়েজ ডিস্ট্রিবিউটেড ইন সারফেস। ওকে, তো নেক্সট কোশ্চেন, এরপর আমরা কি দেখব? চার্জ ডিস্ট্রিবিউশন দেখব। চার্জ ডিস্ট্রিবিউশন ইন কন্ডাক্টিং সেল, চার্জ ডিস্ট্রিবিউশন ইন কন্ডাক্টিং সেল। ক্লিয়ার? তোলা হয়েছে? আচ্ছা রাফ করি। তো এবার আমরা টপিক হেডলাইন দাও, হেডলাইন দাও। কি দেবো না চার্জ ডিস্ট্রিবিউশন দেবো। চার্জ ডিস্ট্রিবিউশন ইন কন্ডাক্টিং সেল, ইন কন্ডাক্টিং সেল। একটা সেলের চার্জ ডিস্ট্রিবিউশন আমরা দেখব। আচ্ছা একটা সেল মানে কি হয়? সেল মানে তার ভিতরেটা কি থাকে? খোকলা হয়ে থাকে। এমনি একটা আমরা সেল যখনই আঁকি এরকম করে আঁকি না, আর্ম রেডিয়াসের একটা সেল। আচ্ছা একে যদি আমরা জুম করে দেখি, তো আমরা কি করে দেখব? জুম করে দেখব। তাহলে জুম করে যদি দেখি তাহলে আমরা কি দেখব? এই সেলটাকে কেমন দেখব? এই সেলটাকে এরকমই দেখব না? হয়েছে? এরকমই দেখব, যেটা হচ্ছে তার রেডিয়াস হচ্ছে কত, আমরা আউটসাইড পর্যন্তই নেব। আর সেটা একটা এই যে থিকনেসটা আমরা যে পাবো, এই থিকনেসটা কি পাবো? ভেরি স্মল পাবো। থিকনেসটা কি হবে? খুবই ছোট হবে, তাই না? বুঝতে পারলাম? বলতে পারলাম। তাহলে এর একটা ইনসাইড সারফেস থাকবে, এর একটা কি হবে? এটাকে আমরা কি বলবো? ইনসাইড সারফেস। আর এটাকে আমরা কি বলবো? আউটসাইড সারফেস। তাহলে দুটো সাইড সারফেস থাকবে, একটা হচ্ছে ইনসাইড সারফেস আর একটা হচ্ছে আউটসাইড সারফেস। এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা এবারে আমি কি করলাম? এই সেলের মধ্যে আমি কি করলাম? একটা সেলের সেন্টারে আমি কি করলাম? একটা চার্জ কিউ রেখে দিলাম। সেলের সেন্টারে আমি কি করলাম? লিখি এই সেলের সেন্টারে চার্জ কি রাখলাম? কিউ রাখলাম। এই সেলের সেন্টারে আমি কি করলাম? চার্জ কিউ রাখলাম। তো সেলের সেন্টারে যদি আমি চার্জ রাখি তাহলে সেলটাকে আমি এখন আমি কিভাবে দেখছি না জুম করেই দেখছি। সেলটাকে এইভাবে আমরা কি করছি? জুম করে নিচ্ছি। ক্লিয়ার হয়েছে? তাহলে রেডিয়াস কত আছে? এখনো তার আরই আছে। আচ্ছা এর সেন্টারে আমি কি করেছি? একটা চার্জ রেখে দিয়েছি কিউ। এর সেন্টারে আমি কি করেছি? চার্জ রেখে দিয়েছি কিউ। আচ্ছা এটা একটা কেমন? এটা আগে ভালো করে বোঝার চেষ্টা করো। এটা কি? এটা একটা সেল। সেল কেমন হয়ে থাকে না? সেল হয়ে থাকে 3D হয়ে থাকে। সেল কেমন হয়ে থাকে? 3D হয়ে থাকে। 3D সেল কেমন হয়ে থাকে না? 3D হয়ে থাকে। আরে খোকলা স্ফিয়ার একটা হয়ে গেছে। তো এই সেলের ইনসাইডে আমি কি করেছি? একটা চার্জ কিউ কে রেখেছি। দেখা যাচ্ছে তো? ক্লিয়ার? ক্লিয়ার দেখা? এই সেলের ইনসাইডে আমি একটা চার্জ রেখেছি কিউ।
আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে বলো যে সেল তো একটা কন্ডাক্টিং, এই সেলটা কেমন না কন্ডাক্টিং। তো কন্ডাক্টিং যদি হয়ে থাকে, কন্ডাক্টিং যদি হয়ে থাকে তাহলে এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত হবে? তাহলে আমরা জানি কোন কন্ডাক্টর, আমরা পড়ে এসেছি কি না কন্ডাক্টরের মধ্যে আন্ডার ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন, লিখে দাও ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন। ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি না কন্ডাক্টরের মধ্যে ইনসাইড কন্ডাক্টর কি লিখি, ইনসাইড কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড কত? জিরো। তাহলে কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত না জিরো। কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত না জিরো। ক্লিয়ার হচ্ছে? তো ইলেকট্রিক ফিল্ড যদি জিরো হয়, আচ্ছা এই পয়েন্টে আমি কি বার করতে চাইছি না এই সেলটার মধ্যে এই পয়েন্টে আমি একটা চার্জ বার করতে চাই। এইখানে কিউ পরিমাণ চার্জ রয়েছে এই কন্ডাক্টরের মধ্যে, তাহলে কিউ ইনসাইড বার করব, তাই না? কি বার করব? কিউ ইনসাইড বার করব। তাহলে তাহলে ইনসাইডের চার্জ আমাকে বার করতে বলেছে, তাহলে কিভাবে বার করব? একটাই মাত্র হেল্প করবে আমাকে কি, গসিয়ান সারফেস। গস ল হেল্প করবে। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে আমরা একটা কি করব, একটা গসিয়ান সারফেস ড্র করে নেব। এই পয়েন্টের রেসপেক্টে আমরা কি করলাম, একটা গসিয়ান সারফেস ড্র করলাম। তাহলে এই গসিয়ান সারফেস আমাকে কি বলছে না গসিয়ান সারফেস বলছে ই ডিএস ইকুয়াল টু কিউ নট বাই কিউ ইনসাইড, লিখো আর ভালো লাগবে, কিউ ইনসাইড ডিভাইড বাই এপসাইলন নট। আচ্ছা, তো এই গসিয়ান সারফেসের এরিয়া কত? তো গসিয়ান সারফেসের এরিয়া কত হবে? রেডিয়াস হচ্ছে r, তাহলে 4 পাই r স্কয়ার। তাহলে e ইকুয়াল টু কত না e এর ভ্যালু 0, ds ডেল s কি করব ইন্টিগ্রেশন ছোট ছোট, তাহলে এই e কে আমি বাইরে বার করলাম। আচ্ছা আগে এইভাবে করে e কে বাইরে বার করব, e হচ্ছে কি e কি হবে গসিয়ান সারফেসের প্রত্যেকটা পয়েন্টে e কি হয়ে থাকে, কনস্ট্যান্ট হয়ে থাকে। তাহলে ইন্টিগ্রেশন অফ ds ইকুয়াল টু q ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। আচ্ছা ইন্টিগ্রেশন অফ ডেল s কত, ds কত হবে না টোটাল গসিয়ান সারফেসের এরিয়া, তাহলে সারফেস এরিয়া কত হবে 4 পাই r স্কয়ার। তাহলে e ইনটু 4 পাই r স্কয়ার q ইনসাইড ডিভাইড বাই এপসাইলন নট। তাহলে e এখানে কত 0, ইনসাইড কন্ডাক্টরে e কত হয় 0 হয়। তাহলে e যদি 0 হয় তাহলে q ইনসাইড কত হবে 0। দেয়ারপর আমরা কি বলতে পারবো, q ইনসাইড ইকুয়াল টু কত হবে না 0। তাহলে এখানটায় কোনো চার্জ থাকবে না। তাহলে এই পজিটিভ চার্জের জন্য ইনসাইড সারফেসে যদি চার্জ ইনডিউসড হয়, চার্জ যদি সৃষ্টি হয়, তাহলে কি পরিমাণ সৃষ্টি হবে মাইনাস কিউ। তাহলে আউটসাইডেও কত হবে প্লাস কিউ। কেন না এর মধ্যে তো কোনো চার্জ নেই, আরে এই সেলটার মধ্যে তো কোনো চার্জ নেই, কিউ ইনসাইড 0 তো। তাহলে এই সেলটার মধ্যে যদি চার্জ থাকতো তাহলে আমরা ভাবতাম যেহেতু তার মধ্যে কোনো চার্জ ইনিশিয়ালি দেওয়া নেই, ইনিশিয়ালি কোনো চার্জ এই কন্ডাক্ট সেলটার মধ্যে দেওয়া ছিল না। চার্জ কোথায় দেওয়া ছিল, সেন্টারে দিয়েছিলাম। চার্জ কোথায় দিয়েছি, সেন্টারে দিয়েছি। তাহলে সেন্টারে চার্জের জন্য এখানটায় ইনডিউস চার্জ কত হবে মাইনাস কিউ, এখানটায় কি হবে প্লাস কিউ। কেন না এর মধ্যে কোনো চার্জ থাকবেই না, তাহলে এখানে যদি মাইনাস কিউ হয় এখানে অবশ্যই প্লাস কিউ হবে, তবেই তো কন্ডাক্টরের ওভারঅল কিউ ইনসাইড তো 0 হবে। ক্লিয়ার করতে পেরেছি না, বোঝা গেছে তো? তো এটাই হচ্ছে কি চার্জ ডিস্ট্রিবিউশন, যে ইনসাইড সারফেস এবং আউটসাইড সারফেসে কি পরিমাণ চার্জ হবে আমাকে বার করতে হবে। ওকে ওকে, তো এরকম রিলেটেড আমরা অঙ্ক দেখতে চলেছি। সাইডে করি একটা অঙ্ক একে দেখে দেখে করব, একটা অঙ্ক আমরা একে দেখে দেখে করি। তো প্রথমে এটাকে আগে বুঝে নাও, তারপরে গিয়ে আমরা এই অঙ্কের দিকে এগাবো। 1 মিনিট 2 মিনিট তোমরা আগে নিজেরা নোটটাকে তৈরি করো, দিলে দেখবে যে পড়াটা কিন্তু আরো ভালো হবে। ক্লিয়ার হয়েছে? আগে এইটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। যেহেতু সেন্টারে চার্জ ছিল, তাহলে সেন্টারে চার্জ থাকার ফলে সেলে তো চার্জ নেই। আরে সেলে কি চার্জ আছে, সেলে একদম চার্জ নেই। সেলে আমি চার্জই দিইনি, চার্জ দিয়েছি সেন্টারে। তাহলে সেলে কি পরিমাণ চার্জ থাকবে, কিউ ইনসাইড সেলের মধ্যে, কিউ ইনসাইড আমরা বার করলাম কত হবে 0ই হবে। তাহলে এর জন্য ইনসাইডে যদি মাইনাস কিউ পরিমাণ চার্জ সৃষ্টি হয় তাহলে বাইরে অবশ্যই প্লাস কিউ পরিমাণ চার্জ হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এরকম একটা অঙ্ক করছি, আমরা সেলকে আমরা জুম করে দেখবো না। তো কোশ্চেন নাম্বার 1 নিলাম স্যার। তো আমি কি করলাম এই একটা সেল নিলাম। তো এই সেলের সেন্টারে আমি কি করলাম কিউ চার্জ দিলাম, আর এই সেলটার মধ্যে একটা চার্জ রয়েছে কত না 2 কিউ চার্জ রয়েছে। এবারে এই সেলটাতে চার্জ রয়েছে কত 2 কিউ। ক্লিয়ার হচ্ছে? তার মানে তার ইনসাইডে চার্জ রয়েছে কত 2 কিউ পরিমাণ চার্জ রয়েছে। তাহলে আমাকে বলেছে কি ফাইন্ড চার্জ ডিস্ট্রিবিউশন বা ক্যালকুলেট চার্জ ডিস্ট্রিবিউশন। লিখে দাও ক্যালকুলেট
ক্যালকুলেট চার্জ ডিস্ট্রিবিউশন হয়েছে। তাহলে চার্জ ডিস্ট্রিবিউশন আমাকে বার করতে বলেছে, তাহলে কি করে বার করবো দেখো। তো চার্জ ডিস্ট্রিবিউশন যদি আমাকে বার করতে বলে তাহলে এই সেলটাকে আমি জুম করে দেখতে পারি, দেখতেই পারি। দেখি তাহলে ইনিশিয়ালি আমরা দেখছি এটাই আমার ফার্স্ট সেলটাকে আরেকবার জুম করে দেখানো। তাহলে এর ইনসাইডে চার্জ কত আছে, 2q পরিমাণ চার্জ আছে, সেন্টারে চার্জ আছে কত, q পরিমাণ চার্জ আছে। তাহলে এই q চার্জের জন্য ইনসাইড সারফেসে কত পরিমাণ চার্জ সৃষ্টি হবে, ইনডিউসড চার্জ মাইনাস q। আউটসাইডে কত হবে, আউটসাইডে কি পরিমাণ চার্জ হলে এই ইনসাইডে 2q হবে বলো না, আউটসাইডে ডেফিনেটলি 3q পরিমাণ যদি চার্জ হয় স্যার তাহলে এর ইনসাইডে কত চার্জ হবে, 2q পরিমাণ চার্জ হবে। এর ইনসাইডে কি পরিমাণ চার্জ হবে, 2q পরিমাণ চার্জ হবে। স্যার কি করে দেখো, লক্ষ্য করো। আচ্ছা এখানটায় যদি এখানটায় যদি মাইনাস q হয়, এখানটায় ডেফিনেটলি প্লাস q। আচ্ছা এখানটায় কি হবে, মাইনাস q, তাহলে এখানটায় ডেফিনেটলি 3q, তবেই তো 2q পরিমাণ চার্জ হবে, তাই না? বোঝার চেষ্টা করো, নালে কিন্তু বুঝতেই পারবে না। আর কি নিজেকে বোঝার চেষ্টা করো। আরে এর জন্য এখানটা মাইনাস q, তাহলে এর একটা সারফেসে যদি মাইনাস q হয়, অপর সারফেসে কত হবে, প্লাস q। তার ইনসাইডে কত হবে, মাইনাস q। তার আউটসাইডে কত হবে, ডেফিনেটলি 3q। তাহলে ইনসাইডের কাছে ইনসাইডে কি হবে, একে অপরকে চার্জগুলো কি হয়ে যায়, অপোজ হয়ে যায়। ইনসাইডে একে অপরের চার্জগুলো কি হয়ে যায়, অপোজ হয়ে যায়। সেই কারণে ডাইরেক্টলি ইনসাইডের এই ফেনোমেনাটা, আমরা তো এই সেলটাকে তো জুম করে দেখিয়েছিলাম, তাহলে এই ফেনোমেনাটাকে আমরা দেখাতে চাইবো না। ইনসাইডের চার্জ তো অলরেডি 0 হয়ে যাচ্ছে, তাহলে 2q চার্জ ইনসাইড আর আউটসাইডের মধ্যে বার করলেই হলো। ইনসাইড আরে এইটা এখানে যে চার্জ যে প্লাস q, এখানে যে মাইনাস q, এই অংশটাকে আমরা কি করব, হাইড করে দেব, কেবলমাত্র ইনসাইড, এর আউটসাইডটা দেখে নেব। কারণ এর ইনসাইড দেখো এইটার জন্য আউটসাইড, এটার জন্য ইনসাইড, কি হচ্ছে, এরা অপরকে অপোজ করে যাচ্ছে। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 2 দেখি, রাফ করি টোটালটা রাফ করো। কোশ্চেন নাম্বার 2 আরে ইজি আছে এগুলো, 2-3টা অঙ্ক দেখো দিলে কিন্তু ইজি হয়ে যাবে, একা ইজি হয়ে যাবে। আমাকে ইনসাইড চার্জ কি দেখতে হবে, যদি 0 থাকে 0 রাখবো, যাই থাকবে তাই রাখবো, সোজা। কোশ্চেন নাম্বার 2, তাহলে কোশ্চেন নাম্বার 2 তে ধরো একটা চার্জ দিয়েছে, এই একটা সেল দিয়েছে, আরেকটা সেল দিয়েছে, ধরো দুটো সেল দিয়েছে। তাহলে এর সেন্টারে দিয়েছে q চার্জ, এই সেলটার ক্ষেত্রে চার্জ দিয়েছে ধরো 2q, এই সেলটার ক্ষেত্রে চার্জ দিয়েছে ধরো 5q। যাই দিয়েছে দিক না, তো আমাকে বলেছে কি না, ক্যালকুলেট চার্জ ডিস্ট্রিবিউশন। কি বলেছে, চার্জ ডিস্ট্রিবিউশন। তো চার্জ ডিস্ট্রিবিউশন আমাকে বার করতে বলেছে, তাহলে কি করে বার করব, চলো বার করি এবারে। আচ্ছা আলাদা কালিতে করব না আরেকটা সেল বানিয়ে নেব। তো সলিউশনে দেখো, সলিউশন তো আমাদের এই সেলটা রয়েছে, এই একটা সেল, আরেকটা এই সেল। তো সেন্টারে কত রয়েছে না, কটা সেল ছিল, দুটো সেল ছিল না। আচ্ছা তো 3টা সেল দিয়ে পরের অঙ্ক নালে নিয়ে নেব। এখন দুটো সেল নিয়েছি তো, ঠিক আছে। তো এটা হচ্ছে কি q চার্জ, তাহলে এর জন্য যদি q হয়, সেন্টারে কত আছে q, তাহলে এই q চার্জের জন্য এখানটায় কত হবে, মাইনাস q। তাহলে এই সেলটার মধ্যে চার্জ কত আছে, 2q। তাহলে এখানে যদি 2q চার্জ করতে হয়, তাহলে আমাকে ডেফিনেটলি এখানে 3q করতে হবে, এখানে ডেফিনেটলি আমাকে 3q করতে হবে। এটা একটা ডিফারেন্ট সেল, তাহলে এই ডিফারেন্ট সেলের ক্ষেত্রে এখানে যদি প্লাস 3q চার্জ হয়, তাহলে এখানটা ডেফিনেটলি মাইনাস 3q চার্জ হবে। তার আরে এখানটায় এদের ক্ষেত্রে এটা আছে কি, ইনসাইড, তাহলে এর ওপাশে কত হবে, এখানটা কত আছে, 5q পরিমাণ চার্জ আছে, তাহলে এই পাশে ডেফিনেটলি 8q চার্জ হবে। তবেই তো মাইনাস 3q 8q কে অপোজ করে কত করবে, 5q চার্জ করবে। ইজি। কোশ্চেন নাম্বার 3 নিজেরা করো এটা। আরে এটা একবার দেখে নাও, কোশ্চেন নাম্বার 3টা করার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 3টা নিজেরা চেষ্টা করো। সাপোজ ধরো এই একটা সেল, আচ্ছা উপর দিকটা একটু মুছে দিই, হয়েছে আরেকটা এই সেল। আগে নিজেরা করবে, সেন্টারে আছে কত, q পরিমাণ চার্জ আছে। আচ্ছা এই সেলে আছে ধরো মাইনাস 3q, এই সেলে আছে ধরো 2q, এই সেলে আছে ধরো q। এবারে চার্জ ডিস্ট্রিবিউশন, সেম কোশ্চেন আছে, চার্জ ক্যালকুলেট চার্জ ডিস্ট্রিবিউশন।
নিজেরা করো, দিলে দেখবে অনেক কিছু শিখতে পারবে। ক্যালকুলেট চার্জ ডিস্ট্রিবিউশন, আমরা কিন্তু এই কোশ্চেনেই অ্যানসারটা করব। নিজেরা আগে ট্রাই করে নাও, তারপরে দেখবে। হ্যাঁ, হয়েছে, করা হয়েছে। চলো, তো এই কিউ চার্জের জন্য কি হতে চলেছে না, এই কিউ চার্জের জন্য আবার কি বানাতে হবে নাকি, না কি করব, না এখানটাই করে দিই। আচ্ছা, এই কিউ চার্জের জন্য এই সাইডে করছি, এই কিউ চার্জের জন্য এখানটা কত হবে মাইনাস কিউ, এ পাশে কত হবে, যেহেতু মাইনাস 3 কিউ চার্জ আছে তাহলে এই পাশে ডেফিনেটলি মাইনাস 2 কিউ। আচ্ছা, এখানে যদি মাইনাস 2 কিউ চার্জ হয়, এর ইনসাইডে কত হবে প্লাস 2 কিউ, এর ইনসাইডে কত হবে প্লাস 2 কিউ। আচ্ছা, তাহলে এই সেলের চার্জ কত 2 কিউ, তাহলে এখানে যদি এই সেলে যদি চার্জ 2 কিউ করতে হয় তাহলে অলরেডি এর জন্য প্লাস 2 কিউ হয়ে আছে, তাহলে এই সেলে এখানে চার্জ কত হবে 0, এই সেলে এখানে চার্জ কত হবে 0, তাহলে এখানে যদি 0 হয় এখানেও 0 হবে, তবেই তো এখানটায় কিউ হবে। বুঝতে পেরেছি না, বুঝতে পারিনি? তাহলে এই সেলে চার্জ করতে হবে কত, কিউ চার্জ করতে হবে, তো চার্জ ডিস্ট্রিবিউশন আমি বানাতে আছি, তাহলে এর জন্য এখানে মাইনাস কিউ, এর জন্য এখানটায় কত হবে, কারণ এখানে মাইনাস 3 কিউ চার্জ চাই, তাহলে মাইনাস কিউ অলরেডি হয়ে আছে, তাহলে মাইনাস 2 কিউ আর চাই, দিলে মাইনাস 3 কিউ হয়ে যাবে। তাহলে এর আউটসাইডে যদি মাইনাস 2 কিউ থাকে তাহলে এর ইনসাইডে কত হবে, এই যে বি সেলটা রয়েছে, বি সেলের ইনসাইডে কত হবে, অবশ্যই প্লাস 2 কিউ। তাহলে এর পাশে যদি প্লাস 2 কিউ হয়, বি সেলের টোটাল চার্জ কত 2 কিউ, তাহলে আউটসাইডে ডেফিনেটলি 0 হতে হবে। তাহলে আউটসাইডে যদি 0 হয়, এর ইনসাইডে সি সেলটা, এটা ধরো সি সেলটার ইনসাইডে কত হবে ডেফিনেটলি 0, তাহলে তবেই তো এর পাশে কিউ হবে এবং এই সেলটার চার্জ কত হবে কিউ হবে। হয়ে গেল চার্জ ডিস্ট্রিবিউশনের খেয়াল শেষ। ঠিক আছে, লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 4, চার্জ ডিস্ট্রিবিউশনের লাস্ট অঙ্ক। তোলা আছে, তুলে নাও, তোলা যদি না হয়ে থাকে তুলে নাও। হয়েছে, রাখ করি। লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 4, চার্জ ডিস্ট্রিবিউশন নিয়ে। কোশ্চেন নাম্বার 4, চার্জ ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এই কোশ্চেনে আমরা আর্থিং রিলেটেড একটা নিউমেরিক্যালও অ্যাড করে দেব, আর্থিং এর কনসেপ্টটা আমরা এখানটায় অ্যাড করে দেব, দুটো কনসেপ্টকে নিয়ে একটা অঙ্ক বানাবো। তো লাস্ট কোশ্চেন আজকে কত করে, তো সাপোজ ধরো এই একটা সেল, আরেকটা এই সেল, আরেকটা এই সেল, তিনটা সেল আছে, তাহলে এটা এ সেল, এটা বি সেল, এটা সি সেল। আচ্ছা, এর চার্জ হচ্ছে কিউ, এই বি সেলটাকে ধরো আর্থিং করা আছে, সি সেলটার চার্জ দিচ্ছে 2 কিউ। ক্লিয়ার? আচ্ছা, এ সেলটার রেডিয়াস দিচ্ছে কত আর, বি সেলটার রেডিয়াস দিচ্ছে 2 আর, সি সেলটার রেডিয়াস দিচ্ছে 3 আর। ক্লিয়ার? তিনটা রেডিয়াসও দিয়ে দিয়েছে। তো আমাকে বার করতে বলেছে কি না, বি সেলের চার্জ কত হবে, বি সেলের চার্জ কত হবে। ক্লিয়ার? ফার্স্ট, সেকেন্ড বলেছে না চার্জ ডিস্ট্রিবিউশন কত হবে, সেকেন্ড বলেছে চার্জ ডিস্ট্রিবিউশন, ফাইন্ড চার্জ ডিস্ট্রিবিউশন, ফাইন্ড চার্জ ডিস্ট্রিবিউশন। তো আগে নিজেরা 2 মিনিট 3 মিনিট ট্রাই করে দাও, তারপরে আমি ট্রাই করব। ওকে, তাহলে এইটুকু কোশ্চেন, তো নিজেরা ট্রাই করবে পজ করে, তো আমি করতে চাই এবারে সলিউশন। দেখো বি সেলটা যেহেতু আর্থিং রয়েছে, তাহলে বি সেলের পোটেনশিয়াল আমি কি বলতে পারি 0। আচ্ছা, নিউমেরিক্যালি বি সেলের যদি পোটেনশিয়াল যদি আমাকে বার করতে হয়, তাহলে সি সেলের জন্য পোটেনশিয়াল সৃষ্টি হবে, বি সেলের নিজের জন্য সৃষ্টি হবে, এ সেলের জন্য সৃষ্টি হবে। তো আমাকে বলেছে বি সেলের চার্জ কত হবে, তো আমি ইনিশিয়ালি ধরে নিলাম বি সেলের চার্জ কত আছে না স্মল কিউ পরিমাণ চার্জ আছে, বি সেলের চার্জ হচ্ছে স্মল কিউ, যদি চার্জ না থাকে তাহলে ডেফিনেটলি 0 আসবে। তাহলে ইনিশিয়ালি আমি একটা কিউ ধরে নিয়েছি, তাহলে ইনিশিয়ালি আমি কত ধরলাম না, ইনিশিয়ালি তার চার্জ কত, চার্জ আমি কত ধরলাম এট বি সেল, কত ধরলাম না স্মল কিউ ধরলাম। তাহলে বি এ সেলের জন্য কোথায়, এ সেলের বি সেলের উপর কোন একটা পয়েন্টে আমি পোটেনশিয়াল বার, তাহলে এ সেলের জন্য ওই পয়েন্টটা কি হয়ে গেছে আউটসাইড, তাহলে আউটসাইড যদি হয়ে থাকে তাহলে কে কিউ ডিভাইডেড বাই 2r। ক্লিয়ার? প্লাস বি সেলের জন্য অন দা সারফেস, তাহলে কে স্মল কিউ বাই 2r। ক্লিয়ার? প্লাস সি সেলের জন্য কি হবে ইনসাইড কে 2q বাই কত হবে 3r। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এবারে হচ্ছে কি, এটা হচ্ছে 0, তাহলে কে আর কে আমরা কি করলাম কমন নিলাম, তো কে আর কি হবে ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, কে বাই একটা কি যাবে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 0 ইকুয়াল টু কত পাবো q বাই 2 প্লাস q স্মল q বাই 2 প্লাস 2q বাই 3। তাহলে q বাই 2 টাকে যদি আমরা এই পাশে নিই মাইনাস হচ্ছে, তাহলে এদের দুজনে এলসিএম যদি করি 6 3q প্লাস 3 দুগুণে 6 4q হয়েছে, তাহলে 7q বাই 6, একটা 2 ক্যান্সেল, তার 3 হলো, তাহলে q ইজ ইকুয়াল টু মাইনাস 7q বাই 3। তাহলে বি সেলের চার্জ কত পেলাম, তাহলে q ইজ ইকুয়াল টু মাইনাস 7q বাই 3। তাহলে ডেফিনেটলি চার্জ অবশ্যই থাকবে, কত থাকবে না 7q বাই
3, তাহলে বি সেলের আমি চার্জ বার করতে পেরে গেলাম কত হলো -7q/3। যাদের নির্গত হয়েছে, যাদের এই চার্জটা বেরিয়েছে তাদেরকে থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমরা বার করব কি ফাইন্ড চার্জ ডিস্ট্রিবিউশন। তো এবারে আমরা কি দেখতে চলেছি চার্জ ডিস্ট্রিবিউশন। তো চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কি করব? চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি কি করতে চলেছি। তাহলে এর আউটসাইডে চার্জ কত ছিল? না q ছিল। তাহলে ইনসাইডে কত হবে? ডেফিনেটলি 0, কারণ এই সেলের চার্জ হচ্ছে কত? ক্যাপিটাল Q। আচ্ছা, এর আউটসাইডে যদি q পরিমাণ চার্জ হয় তাহলে এই সেকে বি সেল, এটা হচ্ছে আমাদের বি সেল, এটা হচ্ছে সি সেল, তাহলে বি সেলের ইনসাইডে কত হবে? ডেফিনেটলি -q। কিন্তু বি সেলে আমাদের চার্জ কত? -7q/3। বি সেলের আমাদের চার্জ কত হবে? -7q/3। আচ্ছা, বি সেলে যদি -7q/3 হয় তাহলে এর আউটসাইডে কত হবে? আমি জানি না x হয়েছে, তো আমি x সেলের চার্জটা আমরা কি করে বার করব? এখানটা বার করি। তাহলে x প্লাস -q ইকুয়াল টু এই সেলের চার্জ কত হবে? না 7q/3 মাইনাস তাহলে x ইকুয়াল টু কত হবে? -7q/3 মাইনাস q পাশে গেলে প্লাস q, তার মানে -4q/3। তাহলে x ইকুয়াল টু আমি কত বলতে পারি? না -4q/3। তাহলে b সেলের আউটসাইডে চার্জ কত হচ্ছে? -4q/3। এবারে c সেলের ইনসাইডে কত হবে? না +4q/3। c সেলের ইনসাইডে কত হবে? +4q/3। আউটসাইডে আমি কত জানি না? y। তার আউটসাইডে আমাদের টোটাল চার্জ কত? q, 2q। টোটাল চার্জ আমাদের c সেলের টোটাল চার্জ কত? 2q থাকবে। তাহলে এই দুটো চার্জ মিলিয়ে কত হবে? আমাদের 2q হবে। আচ্ছা, তাহলে y প্লাস 4q/3 ইকুয়াল টু 2q। তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে? 2q মাইনাস 4q/3। 2q মাইনাস 4, তাহলে 3 দুগুণে 6, 6q মাইনাস 4q মানে 2q/3, মানে 2q/3। তাহলে y সেলের মানে এই c সেলের আউটসাইডে কত হবে? না 2q/3। ঠিকঠাক লিখলাম? ঠিক আছে। তো এইভাবে আমরা চার্জ ডিস্ট্রিবিউশন আমরা বার করতে পারবো। ক্লিয়ার হচ্ছে? যারা নিজেরা করেছো তারা খুব বেটার। তো আমি একটা হোমওয়ার্ক এখান থেকে দিচ্ছি, তো হোমওয়ার্ক তোমরা করতে পারো পারে। সাপোজ এখানটায় তিনটা সেল দিয়েছে, তো এ সেলটাকে কি করেছে? আর্থিং করে দিয়েছে। এটা হচ্ছে এ সেল, বি সেল, সি সেল। তো এ সেলের চার্জ আমি মানলাম 2q, রেডিয়াস আমি মানলাম হচ্ছে r, বি সেলের হচ্ছে কত? বি সেলের হচ্ছে 2r, সি সেলের হচ্ছে কত? না 4r। আচ্ছা, তো এ সেলটাকে আমাকে আর্থিং করা আছে, তো আমি চার্জ নিতে যাচ্ছি। আচ্ছা, তো চার্জ তো আমাকে এ সেলের চার্জ আমাকে কি করতে হবে? বার করতে হবে। এ সেলের আমাকে চার্জ বার করতে হবে। তো বি সেলের আমাকে চার্জ দিয়েছে মানো 3q, সি সেলের চার্জ দিয়েছে আমাকে মানো -6q। তো এ সেলের চার্জ কত হবে এবং ফাইন্ড চার্জ ডিস্ট্রিবিউশন। সেম কোশ্চেন, এই কোশ্চেনই আমাদের আছে, তাহলে ওখানেও ওই কোশ্চেনটাই আমরা করব। কি বার করব? না qa ইকুয়াল টু হোয়াট, আর কি বার করব? না ফাইন্ড চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, তো এটা আমরা করে আমাকে কমেন্ট বক্সে জানাও। তো আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের লেকচার এতটুকুই পর্যন্ত। গুড আফটারনুন, বেস্ট অফ লাক।